নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে মহরম নিয়ে শান্তি কমিটির মিটিং। খয়রাশোল থানার উদ্যোগে মহরম নিয়ে শান্তি কমিটির বৈঠক। বাসের ধাক্কায় মৃত্যু এক কিশোরের দুবরাজপুর আশ্রম মোড়ে। প্রতারণার অভিযোগ, প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ বোলপুরে। দৌড় প্রতিযোগীর পাশে জেলা পরিষদের সভাধিপতি। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক আলোচনা দুবরাজপুরে। আজ শনিবার 13 জুলাই আসন্ন মহরম নিয়ে শান্তি কমিটির মিটিং হয়ে গেল দুবরাজপুর পৌরসভার হলঘরে। দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে মিটিংয়ের আয়োজন করা হয়। দুবরাজপুর থানা এলাকার দুবরাজপুর শহর ও গ্রামীণ এলাকায় প্রায় 50টি মহরম কমিটিকে নিয়ে মিটিংয়ের আয়োজন করা হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএসপি প্রতীক রায়, সিআই শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন, মানিক মুখার্জি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, দুবরাজপুর গ্রাম সোলানার পক্ষে সর্দার আলী, আল আফতাব সহ বিশিষ্ট মানুষেরা। পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অযথা মিথ্যা কোনো কিছু অপপ্রচার হলে পুলিশকে জানানো, ডিজে বাজানো থেকে বিরত থাকা এবং দুবরাজপুর এলাকায় নেশামুক্ত করতে প্রত্যেকেই এগিয়ে আসতে হবে। এলাকা থেকে নেশামুক্ত করতে আপনারা আমাদের সাহায্য করুন বলে জানান দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস। এদিন তিনি আরও জানান, নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। যদি কোথাও গ্যাপ থেকেও থাকে সেটাও পরিপূর্ণ হয়ে যাবে। নেক্সট বিষয় হচ্ছে লাইসেন্স আজ থেকেই জমা নেওয়া হবে। আমি আলোচনা করছিলাম, আমার থানায় একটা মহিলা পুলিশ কর্মী থাকেন, তার নাম শামিমা। ওনাকে দায়িত্ব দেওয়া থাকছে চেষ্টা করুন সকাল 10টা থেকে বিকেল 5টা এই টাইমের মধ্যে আপনি আপনার আবেদনপত্র এবং তার পূর্ববর্তী যে লাইসেন্সটি আছে সেই লাইসেন্সটি দিয়ে আপনি থানায় জমা দেবেন। থানার ডিউটি অফিসের কাছে জমা দেবেন। আমার কোনো বলাই থাকবে, স্বামী ওখানে প্রেজেন্ট থাকবে, ও সেটাকে টেক আপ করে নিয়ে আপনাদের লাইসেন্স আমি একসাথে কালেক্ট করবো। কারণ আপনার লিডার আমি মনে করি দুবরাজপুর থানার লিডার আমি। কোন লিডার? প্রশাসনিক লিডার, যে যাকে আপনি সবসময় পাবেন। তা সেই যখন আমার কাছে চলে আসবে, ওখানে ফোন নাম্বারটা লেখা থাকবে, আমি কল করে দেবো। আমার ভিপি যারা আছে প্রত্যেককে জানিয়ে দেবো যে আজ থেকে লাইসেন্সটা দেওয়া শুরু হয়ে যাবে। আজকে 9 তারিখ, আজকে 13 তারিখ, কালকের মধ্যে দেখছি লাইসেন্সগুলো কমপ্লিট করে দেওয়া যায় কিনা। আমি 15 তারিখের মধ্যে চেষ্টা করছি দিয়ে দেওয়ার, যদি কোনো রকম আদারওয়াইজ কোনো রকম সমস্যা না থাকে। লাইসেন্স ইস্যু নিয়ে আশা করি আমি যে ধরনের পোস্টেড ছিলাম কোনো সমস্যা হয়নি। বরং কোনো লাইসেন্স যদি হারিয়ে গেছে তাকে ডেকে এনে দিয়েছি, তোমার লাইসেন্স কত বছর নিয়ে যাওনি, একটু নিয়ে যাও, নিয়ে প্রিজার্ভ করে রাখো, ঠিক আছে, কাজে লাগো। আশা করি লাইসেন্সের সমস্যা থাকবে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক মিটিংয়ে বলা হয়, প্রত্যেক উৎসবে বলা হয় সেটা ডিজে এর ব্যবহার। ডিজে দেখেন, আমরা ডিজে বলতে আমাদের গ্রাম বাংলায় যারা আমরা গ্রাম বাংলা ছেলে, আমিও গ্রাম বাংলার ছেলে, ডিজে বলতে হয়তো পুলিশে কানে মেশিন অনুমতি। আমাদের ডিজের বলতে যেটা সমস্যা, 100টা মাইক লাগলেও সমস্যা হয় না। 100টা মাইক লাগলেও আমাদের হকিকত বলবো বা আমার বাবা মুখে বলবে ওরা একটু আওয়াজটা কম দেয়। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, আমার সকলের কাছে অনুরোধ থাকবে, শুধু শহর নয়, গ্রামে সে মামুদপুর থেকে শুরু করে আমরা সমস্ত বিভিন্ন দলীয় বিভিন্ন যেখানে জনসমাগম একটু বেশি হয় সেখানে দেখবেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এই উৎসবগুলো পালন করব। আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ কিন্তু মানুষের বন্ধু, সমাজের বন্ধু। ডাকলে একটা ফোন দিলেই ছুটে চলে যায়, সে যে কোনো ঘটনা হোক সবসময় হাজির থাকে বাংলার পুলিশ। সেইটাই তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা সকলে সম্মিলিতভাবে এই উৎসবটা পালন করব শান্তিপূর্ণভাবে। দুবরাজপুর শহরে শওকত নাজির রয়েছে, কাজী মেলা কমিটি, এই উৎসব কমিটি পক্ষে রয়েছে মহরম কমিটি,
যে সময়টা আমাদের রাস্তাটা বন্ধ রাখতে হয়, অর্থাৎ ইসলামপুরের ভিতর দিয়ে যে রাস্তাটা, সেটা আমাদের আগের দিন থেকে বন্ধ থাকে, আবার মহরমের দিনও বন্ধ থাকে, এবং ওই রাস্তার উপর দিয়ে পুরো সর্বশেষগুলো আসে তাজিয়ানের মিছিলগুলো। তাই আমাদের ওয়ান ওয়ে রাখতে হবে হেতমপুর রোডটাকে। এছাড়াও আমাদের রাত্রে বাজারের মধ্যে একটা আস্তানা আছে, সালাইয়ের কাছে আছে, আমাদের জিয়ারতের দিনও বড় প্রশাসন আসে। আমরা সকলে থাকি, রয়েছে গ্রামতন্ত্র প্রভাতা থেকে শুরু করে সাগর আমার কাউন্সিলার রয়েছে, সকল নাজিরা সকলে থাকবে, নাজিরা রয়েছে। আমরা সকলে সেদিন রাত্রে থেকে পার করবো, মালিক রয়েছে। আমরা সকলে সেদিনটা রাত্রেটা পার করবো, আবার সকালবেলায় আমরা থাকবো, আমরা শান্তিপূর্ণভাবে। এছাড়াও আজি যে কথাগুলো বলেছে, জল আলো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলো পৌরসভার পক্ষ থেকে ঠিকঠাক করা হবে। আবার আমার সকলের কাছে অনুরোধ থাকবে, এই উৎসবও আমরা আরো যে উৎসবগুলো পার করলাম সেই রকমই শান্তিপূর্ণভাবে সুস্থভাবে পার করবো, এটা ভগবানের কাছে দোয়া। সকলের সঙ্গে থাকবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 13 জুলাই আসন্ন মহরম উপলক্ষে খয়রাশোল থানা এলাকার আস্তানা তথা মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানার ব্যবস্থাপনায় স্থানীয় সভাকক্ষে শান্তি কমিটির বৈঠক আয়োজিত হয়। খয়রাশোল থানা এলাকার খয়রাশোল সহ গ্রামীণ এলাকার মহরম কমিটিকে নিয়ে এই মিটিংয়ের আয়োজন করা হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই সুভাষী হালদার, খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীসহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা ও এলাকার বিভিন্ন আস্তানা কমিটির সদস্যরা এবং এলাকার বিশিষ্টজনেরা। এদিন পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অযথা মিথ্যা কোনো কিছু অপপ্রচার হলে পুলিশকে জানানো, ডিজে বাজানো থেকে বিরত থাকা এবং তাজিয়া নিয়ে শোভাযাত্রা যাওয়ার পথে গাছ থাকলে ডাল কাটার ব্যবস্থা, বিদ্যুৎজনিত সমস্যা, পুলিশ মোতায়েন করা, স্বেচ্ছাসেবক নিয়োগ করা, কেউ যেন মদ খেয়ে মাতলামি বা অস্ত্র নিয়ে খেলা না করেন, সেই আহ্বান পুলিশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিন মহরম কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের প্রতি বছরের নিয়ে এবছরও মহরম হতে চলেছে, সেই বিষয়ে আমাদের এই থানাতে আজকে শান্তি কমিটির একটা মিটিং ছিল এবং আমাদের খয়রাশোল থানার মধ্যে আপনার 5টা অঞ্চল, কেন্দ্রগড় অঞ্চল, খয়রাশোল অঞ্চল পড়ছে। সেই 3টা অঞ্চলের মুসলিম যাদের মহরম পালিত হয় তাদেরকে নিয়ে একটা শান্তি কমিটি একটা আলোচনা হলো। সেই আলোচনাতে কোথায় কোথায় আমরা যাব, কোন রুটে যাব, কিংবা ভলেন্টিয়ার কতজন আছে এবং কমিটির মধ্যে কতজন আছে, সেইগুলা নিয়ে নাম এবং সব কিছু। এবং ভলেন্টিয়ারে আমাদের একটা করে থানা থেকে কার্ড দেওয়া যাবে যে আপনার যেমন স্বেচ্ছাসেবকের কাজ করবে, সেই নিয়ে আমরা এই আলোচনা করলাম এবং শান্তিভাবে সম্পূর্ণ এটা। ফেসবুকে যদি অযথা কোনো জিনিসের যদি ভুলভ্রান্ত আসে তো সেটা আমরা কর্ণপাত যেমন না দিই এবং যেমন ভুলবশত না জেনে শুনে আমরা যেন বিভ্রান্ত না হই, সেটাই আমাদেরকে বলা গেল। আজকের আলোচনা কেমন লাগলো আপনাদের? ভালো, আমরা ভালো, কোনো বছরই কোনো অশান্তি হয় না এলাকাতে। কী নাম আপনার? আমার নাম জামাল উদ্দিন খান, আমার বাড়ি মাটিয়ালা। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক।
High speed internet, broadband, cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 13 জুলাই সকালে বাসের ধাক্কায় প্রাণ গেল এক তরতাজা কিশোরের। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর আশ্রম মোড়ে রেল ব্রিজের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই অভিমুখে যাচ্ছিল একটি বেসরকারি বাস ও সাইকেল আরোহী ওই কিশোর। গেরুয়াপাহাড়ি থেকে আসানসোল যাওয়ার পথে বেসরকারি বাসের ধাক্কায় সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায় ওই কিশোর। বাসের পেছনের চাকায় মাথায় চেপে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই কিশোরের। মৃত কিশোরের নাম মাহাতাব খান, বাড়ি দুবরাজপুর থানার আদমপুর গ্রামে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসি। ঘাতক বাসটিকে ভাঙচুর করার চেষ্টা করে উত্তেজিত জনতা। তবে দুবরাজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহটিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। ঘাতক বাসটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানজট মুক্ত করে দুবরাজপুর থানার পুলিশ। এদিন প্রত্যক্ষদর্শী সারোয়ার হোসেন খান জানান, আমি পেছনে আসছিলাম, জাস্ট ওই রেল ব্রিজটা পেরিয়েছিলাম আর দেখলাম ওই বাচ্চাটা যে ছিল মেহতাব খান, সে সাইকেলে আসছিল আর পেছন দিক থেকে ঝুম্পা বাসটা আসছিল। জাস্ট একটু মনে হয় হ্যান্ডেলের টাচ হলো, পড়লো পেছন চাকায়, তো মাথার উপর চেপিয়ে দিল আর স্পট ডেড। বাসটা কোথা থেকে কোথায় যায়? বাসটা আসছিল গেরুয়াপাহাড়ি, যেটা আছে আমাদের লোকাল, যেটা আসছে আসানসোল যায়, ঝুম্পা। কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে? দুর্ঘটনাটা দুবরাজপুর রেলওয়ে স্টেশন আশ্রম মোড়ে, একদম রেল ব্রিজটা পেরিয়েই। আচ্ছা, বাসটা কি অনেক দ্রুত গতিতে ছিল? গতি তো ছিলই, কারণ জাস্ট কী ব্যাপার কিছু বুঝতে পারলাম না। অ্যাক্সিডেন্ট একটা হলো, কিন্তু বাসে যখন আমি এলাম তো বাসে কেউ ছিল না, বাসে সব ছেড়ে পালিয়ে গিয়েছিলো। বাসটা রোডের মধ্যে দাঁড়িয়েছিল, ছেলেটা একদম পড়েছিল, কিন্তু ছেলেটা মুখ দেখে বুঝতে পারছিলাম না কোথাকার বটে, কিন্তু জাস্ট শুনছিলাম হ্যাঁ আমাদের ওই দিকেই বটে, তো হাত দিতে পারছিলাম না যেহেতু পুলিশ নেই। ফের আমি যে পাকুড়তলাতে যে একটা আপনার কনস্টেবল থেকে ওনাকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি পুলিশ পাঠান, ওখানে একটা আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেথ হয়ে গেছে, ছেলেটা পড়েই রয়েছে আর পুরো জাম হয়ে আছে। ছেলেটার কি নাম? ছেলেটার নাম মেহতাব খান, গ্রাম আদমপুর। বয়স কত? 13-14 বছর। আচ্ছা, বাসটাকে কোথায় নিয়ে যাওয়া আছে? বাসটা আমি দেখলাম দাঁড়িয়েছিল, তারপরে পুলিশ এলো, কোথায় নিয়ে গেলো, আমি তারপরে চলে গেছিলাম বেরিয়ে, প্রচুর ভিড় ছিল। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে যে দ্রুত গতির জন্য কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ওই রকমই হবে, কারণ এখানে কনজেস্টেন্ট এরিয়া, সামনে স্কুল, ঠিক আছে, এটা একটা অন্য এগুলো কোনো বাচ্চা ছেলের হতে পারতো আমাদের। এখানে একটা যথাযথ একটা ভালো ট্রাফিক দেওয়া উচিত সামনে স্কুল। না, এখানে কোনো ট্রাফিক ছিল না, আর সেভিকও ছিল না সামনে। জনবহুল এরিয়া এটা। হ্যাঁ, সামনে সেভিকও ছিল না, আগে থাকতো দেখি স্কুল টাইমিংয়ে সেভিক থাকতো, আগে দেখতাম, এখন কিন্তু কোনো সেভিক দেখতে পেলাম না। আমি যে পাকুড়তলাতে বললাম একটা কনস্টেবলকে, তারপরে দেখলাম বাইক নিয়ে কোনো সাব ইন্সপেক্টর হোক ইয়া টুইস্টার একটা পেরিয়ে এলো, উনি বাইক নিয়ে এলেন, এইটুকু আমি দেখলাম। আমার নাম সরওয়ার হোসেন খান, গ্রাম কৈথনপুর। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী নবীন নন্দী বলেন, দোকানে আমার কাস্টমার ছিল, তবু আমি যেটুকু দেখলাম, ছেলেটা বাজারের দিকে যাচ্ছিল, বাসটা বাজার দিকে যাচ্ছিল, ছেলেটা আগে ছিল, বাসটা পেছন দিক থেকে এসে মেরে দিয়ে চলে গেল। ঘটনাস্থলেই মারা গেছে? হ্যাঁ। ছেলেটা কি নিয়েছিল? সাইকেল ছিল, এই সামনে সাইকেল রয়েছে, এই সাইকেলটা। ও কি নিজের সাইডে যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। ওই বাসটা এসে পেছন দিক দিয়ে বেরোলো? হ্যাঁ হ্যাঁ, বাসটা পেছন দিক থেকে এসে মেরে। বাসটা এখানে প্রত্যেকটা বাস স্পিডে চলে, এর আগে অন্য কোনোটা গেল, ওইটা খুব স্পিডে গেল। বাজারের ভিতরে ঢুকলে সব বাসগুলো স্পিড বেড়ে যায়। আপনার নাম? নবীন নন্দী। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান,
100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সবুজপল্লী এলাকার বাসিন্দা সরস্বতী পাল, তার বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন এলাকায় মহিলাদের কাছ থেকে গ্রুপে লোন করিয়ে বেশি টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত। প্রায় 150 জন থেকে 200 জনের বেশি দিন আনা দিন খাওয়া পরিবারের মহিলাদের কাছ থেকে কখনো 60,000 টাকা, কখনো 1 লাখ টাকা, এইরকম করে কোটি টাকা আর্থিক তছরূপ করে এলাকা থেকে চম্পট দিয়েছে বোলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সবুজপল্লী এলাকার বাসিন্দা সরস্বতী পাল। প্রায় 1 বছর ধরে তার এই ব্যবসা চলছে বলে এলাকাবাসীর অভিযোগ। গত বৃহস্পতিবার 11 জুলাই থেকে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায়। আজ শনিবার 13 জুলাই প্রতারিত মহিলারা এরপরেই ক্ষোভে ফেটে পড়েন। যদিও সরস্বতী পালের মায়ের বক্তব্য, এই ধরনের কোনো কাজ তার মেয়ে করেনি। এদিন তিনি আরও জানান, অভিযোগ করছে মেয়েরা যে আপনার মেয়ে নাকি টাকা পয়সা নিয়ে চলে গেছে। তাই আমি মেয়েরা টাকা পাওয়ালি চলে যায় না, ও সব মিথ্যা কথা বলছে, কোটি টাকা হেনা টাকা পাওয়ালি চলে যায় নাই। ওরা আমার মেয়ের প্রথম থেকে লোন মিটিয়েছে, বুঝলেন, লোনটা প্রথম থেকে মিটিয়ে আসছে, কিস্তি দিয়ে আসছে। এই সেই 2 খাপ না 3 খাপ পারে নাই টাকা জোগাড় করতে, দিয়ে তাতেই ওরা না কী করবে, এখন মরতে গিয়েছে, এখন বেঁচে আছে জানিয়ে বাবা। এইটা স্পষ্ট কথা বলছি আমি তোমাদেরকে, তোমরা ছেলের মতো তোমাদেরকে স্পষ্ট কথা বলছি আমি। কিন্তু আপনার পাড়ার মেয়েরা তো অভিযোগ করছে যে টাকা, পাড়ার মেয়েরা অভিযোগ তো করবি বাবা। বলছি তো যে 1000 টাকা পায় না, সে বলছে 5000, 1 লাখ পাওয়া, সে বলছে 10,000 পাবো। ওই তো কোথাও ইয়ে ওইখানে পার্টি অফিসে বলিয়েছে কোটি টাকা হয়, অসম্ভব। আপনার মেয়ে কোথায় এখন? আসুক খুঁজে বেরিয়েছ তো, ওই তো পুলিশ ডায়েরি করে দিয়েছে। হ্যাঁ, আমি সবাই তো বলছি তুমি সরিয়ে রেখেছো, লুকিয়ে রেখেছো, কেন লুকিয়ে রাখবো বা? আমি বলেছিলাম চলে গিয়েছে, এবার পাড়ার লোকরা বলছে তুই বাড়িতে একটা সমাধান হইতো, বুঝি তুই বাড়িতে থাকছি না, একটা সমাধান হইতো, যখন এই 3টে কিস্তি দিয়ে পারবো না, তোমরা দাও ব্যবস্থা। বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নাই তো, কেউ নাই না, সে বাড়িতে ছেলে বলতে আলাদা আছে, আর মেয়েরাই ধরে বাড়ি। আপনি কার সঙ্গে থাকেন? আমি ছেলের সঙ্গে থাকি। তাহলে আমরা মেয়ে এখন কোথায় গেছে আপনি জানেন না? এই যে খুঁজে বেরিয়েছে, যেখানে বেঁচে থাকে তো ঘুরিয়ে তো আসবেই দিয়ে, সব হিসেবে পেতাম হবে বাবা। ওই যার যতগুলো মেয়ে লোন নিয়েছে সব হিসেব হবে। তারপরে ওই যারা বেশি বড় ইয়ে বলেছে কে কত নিয়েছে, সময় তাই আমাদের ওই ইয়ে বই আছে, ওই গ্রুপের বই। হ্যাঁ, কার কাছে আছে বইটা? কার কাছে আছে বইটা? আমাদের সেই কোথাও রেখে গেছে বইটা আমাদের কাছে আছে, যার লোন নিয়েছে সব বই আমার কাছে আছে। এখন কার কাছে আছে, এখন সব কোথাও শরীরে গিয়েছে, কি জানবো, বাড়িতে তো নাই। ফোন টোন করে নেই? হ্যাঁ, ফোন করে নেই আপনাকে? আরে বাবা, হয়তো ছোটো ছেলেটা বলছে মা কোথায় আছে বলো মা, তাহলে তো শান্তি পায় যে আমি এইখানে আছি, চিন্তা করিস না। হ্যাঁ, সেও তো বলে, ছোট ছেলেটা ফোন করছে। কিন্তু যারা টাকা পয়সা পায় তারা তো আপনাকে অভিযোগ করছে যে আপনার অভিযোগ করছে, তাহলে আপনি কি বলবেন? এখন কি বলবেন? এখন কি বলবো, এখন তো আমাদের কোনো উপায় নেই, এখন তো কোনো উপায় নাই বাবা। আমি বলেছি তোদের 2-3 দিনকে যা হয় কিস্তিতে যা হয় কর, আনার স্যার দিয়ে বল, এখন বাকি থাকুক, আমরা পরে কিছু করবো। মেয়েটা বাড়ি আসুক, টাকা পয়সা হিসেবে হবে, ওরা যে কিস্তিতে দিতে পারছেন তাহলে সেইটা মানে জমা রাখতে হবে, সেই কী বলে সেই ফেলে দিতে হবে সেইটাই, তাতেই দিয়ে আবার মেয়েটা বাড়ি নেবে, টাকা পয়সা জোগাড় করে আবার কিস্তি ওদের দিয়ে দেবে, এই যে পুরনো কিস্তি দিয়ে দেবে। আপনার কি নাম? আমার নাম ছবি মণ্ডল। আর আপনার মেয়ে পাল, ওই সরস্বতী পাল। হ্যাঁ। পাশাপাশি যারা প্রতারণার শিকার হয়েছেন তারা পুলিশকে অভিযোগ করবে বলে জানান। এদিন প্রতারিত মহিলারা বলেন, সরস্বতী পাল ও লোন কিন্তু এরকম করে নিয়েছে, আর আমার 4 জায়গায় লোন আছে, আমার 3.5 লাখ টাকা লোন আছে। এবার কত কি আছে সেটা আমি বলতে পারবো না, সেটা আমাকে বই দেখতে হবে, বই ওনার কাছে আছে, ঠিক আছে। এবং উনি আসুক, উনি টাকা আমাদের হাতে দেখ, আমরা স্যারকে কিন্তু মেটাবো। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে 3.5 লাখ টাকা নিয়েছে। 3.5 লাখ টাকা আপনি বুঝতে পারেন না? আর লোন করেছে আপনার নামে? স্যাররা কি আপনার থেকে? হ্যাঁ স্যার, কালকে একটা মিটালাম, পরশু একটা মিটালাম, আজকে মেটাতে হবে একটা। সব কিছুর একটা সমাধান আছে, উনি আসুক, উনাকে নিয়ে আসুক, ঠিক আছে। উনি কি বলতে চাইছে দেখুক, নাহলে সবাইকে টাকা মিটিয়ে দেন, আমরা নিজেরা স্যারকে মেটাবো। 28 টাকার দরকার নেই, না 28 টাকা মিতালি করাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RC TV, বোলপুর।
বীরভূম জেলার সাঁইথিয়ার মাঠ পলসার বাসারউদ্দিন মল্লিক 800 মিটার দৌড় প্রতিযোগিতায় নেপালের পোগরা রাজ্যে রঙ্গশালা স্টেডিয়ামে 22টি দেশের মধ্যে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূম তথা পশ্চিমবঙ্গের মুখ আলোকিত করেছেন। তাই আজ শনিবার 13 জুলাই নিজ বাসভবন নানুর ব্লকের পাপুড়িতে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা সহ আগামী দিনে জার্মানিতে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 30,000 টাকার চেক তুলে দেওয়া হয় এবং আগামী দিনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। এদিন কাজল শেখ জানান, বাসারউদ্দিন মল্লিক আমাদের সাঁইথিয়া বাড়ি, মাঠপলসা গ্রামের বাড়ি। তো এই ছেলেটা বিগত দিনে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, নেপালে খেলতে গিয়েছিল এবং স্পোর্টসে 800 মিটার রানে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এবং গোল্ড মেডেল নিয়েছে। সর্বত এটা আমাদের বীরভূম জেলার গর্ব। এই ধরনের অনেক প্রতিভাবান ছেলে আছে বীরভূম জেলা বুকে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর্থিক সহায়তার জন্য তাদের পিছিয়ে যেতে হয়। তো এরা একবার বীরভূম জেলা পরিষদ অফিসে গিয়েছিল এবং আর্থিক সহায়তার জন্য আমার কাছে আবেদন করেছিল। তো যেহেতু জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কোনো রাস্তা বা পথ নেই, সেই জন্য ওদেরকে বলেছিলাম আমাদের একটা সোসাইটি আছে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আমার বাড়িতে যাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে অনুদান দেওয়া হয় এবং এই ছেলেটা আগামী দিনে জার্মানিতে খেলতে যাবে। স্বভাবতই এর খেলাধুলা পারপাস যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো তাকে হেল্প করবো, এটা আমি বলেছিলাম। তো সেই প্রতিশ্রুতি মতো বাড়িতে এসেছে এবং ওকে অর্থনৈতিকভাবে শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কিছুটা সহায়তা করা হলো এবং ও এগিয়ে যাক এবং আগামীতেও যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, ও যদি আমাদের কাছে আবেদন করে, তাহলে আমি ওকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে ওকে অর্থনৈতিক এইভাবে সাহায্য করা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দুবরাজপুর ব্লক শাখার পক্ষ থেকে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এবং মেধার বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় আজ শনিবার 13 জুলাই। আজ বিকেলে দুবরাজপুর পৌরসভার হলঘরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ নন্দন, জেলা কমিটির সদস্য চন্দন ঘোষ, পূর্ণিমা দাস, সংগঠনের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক কল্যাণ দেও, নিবাস কুমার সাহা। এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি ও মুনমুন ঘোষ, দুবরাজপুর শহর তৃণমূলের সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। এদিন সংগঠনের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক কল্যাণ দে জানান, আজকে আমরা একটা সাংগঠনিক বৈঠক করলাম, সাংগঠনিক একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম। তো আমরা দুবরাজপুর ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র স্কুল যেগুলো ছিল সেগুলো থেকে আমরা ইউনিট প্রেসিডেন্ট, ইউনিট সেক্রেটারি এবং হেডমাস্টার, টিআইসি, এনাদের ছাড়াও যদি কেউ সংগঠন প্রেমী থাকে আর কি, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তাদেরকে দেখে একটা সামনের দিনে যে আমরা চলবো, আমাদের চলার পথটা কী হবে, সেই নিয়ে একটা আলোচনা হয়েছিল। এখানে জেলা নেতৃত্ব ছিলেন, দুবরাজপুর ব্লক কমিটির যারা মাদার কমিটি দেখেন, যাদের সাহায্যে আমরা চলি, তারা ছিলেন এবং এটা আমরা আমাদের চেয়ারপারসন ডক্টর পলই নায়কের নির্দেশ মতোই আমরা এটা করেছি। বলছি যে যারা আসেনি তাদের জন্য তাদের নাম লিস্টেড করতে বলো, ঠিক কারণটা কি? আমাদের একটা ধরুন রদবদল হয়েছে আমাদের কমিটি, তো সেই কমিটির রদবদলের জন্য আমাদের উচ্চ নেতৃত্ব ছিল, সেই উচ্চ নেতৃত্ব এটাকে দেখবে যে যাতে সামনের দিনে তাদেরকেও আমাদের দলে আনা যায়, আমাদের সংগঠনে আরও বৃদ্ধি করা যায়, সেই কারণেই এই প্রচেষ্টা। নাকি পরোক্ষভাবে কোনো হুমকি দেওয়া হলো? না না, হুমকি নয়, আমরা সবাই একই ছাতার তলায় আছি, হুমকির কোনো ব্যাপার এখানে নয়, সবই শ্রদ্ধা, ভালোবাসা। আমরা সবাই একই টিচার শ্রেণী, কোথাও কিছু অসুবিধা নেই। শুধুমাত্র জেলা নেতৃত্ব এটা নিয়েছে যে আমাদের যারা আজকে ধরুন অনুপস্থিত ছিল, কারণ আমরা অ্যাকচুয়ালি বিষয়টা অনেকে জানে না, আমরা সকলকে ডাকিনি, শুধুমাত্র বারবার বলছি ইউনিট প্রেসিডেন্ট, ইউনিট সেক্রেটারি এবং আমরা এইচওআই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনকে ডেকেছিলাম। কিন্তু ভেবেছিল হয়তো যে এতগুলো স্কুল আছে, আরও হয়তো শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাই এখানে হাজির হবে,
তো সেই বিষয়টা ছিল না। এটা আমরা পরে আমাদের সবাইকে নিয়ে আবার বড় করে কর্মশালা আমরা করব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। আমার নাম কল্যাণ দে এবং আমার পাশে রয়েছে নিবাস কুমার সাহা, রবীন্দ্রবাবু রয়েছেন। আমি যুগ্ম কনভেনার দুবরাজপুর ব্লক কমিটি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।